আসসালামু আলাইকুম। আমাকে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি কথা বলছি আপনাদেরই পরিচিত মুখ, প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী এইচ.এম. জসিমউদ্দিন চাঁদ, প্রোপাইটার চাঁদ ট্রাভেলস। আরেকটা বিষয় যেটা বললাম, আটকে পড়া যে যাত্রীগুলা, দ্বিতীয় আলোচনার বিষয় আছে। নভেম্বরে যে কলিং খুলেছিল আপনারা জানেন, প্রথম সপ্তাহে কেডিএন পদ্ধতির কলিং খোলার পরবর্তীতে আমরা কিন্তু অনেকগুলো ভিসা করতে পারছি, অনেকগুলো যাত্রী ফ্লাই করতে পারছি। সেই সুবাদে আমাদের মার্কেট দেখেছেন, আমাদের কার্যক্রম আপনারা সবসময় জেনেছেন, বুঝেছেন। অনেকে আমার লাইভে আছেন যারা আমার সাথে কাজের সাথে সরাসরি জড়িত আছেন। তো এই যে কাজ শুরু হয়ে যে আটকে গেল, আপনার এই কেডিএন পদ্ধতির সকল এজেন্সির জন্য খুলে দেওয়া সেই কাজগুলো বন্ধ হয়ে গেছে। এই কাজগুলো কিভাবে পুনরায় আবার শুরু করা যায়, 31শে মার্চ ঘোষণা দিয়ে বিগত 6 মাসে বাংলাদেশ থেকে 600 লোক যায় নাই। তো একই জায়গায় যদি 22-24 সালের কলিংয়ের কার্যক্রম চলতো, এই 6 মাসে 60,000 লোক যাইতো এবং আরও 60,000 লোক যাওয়ার জন্য প্রস্তুত থাকতো বলে আমরা বিশ্বাস রাখি। তো যেহেতু যেতে পারেনি, যায়নি, তো এই লোকগুলো যাতে পুনরায় যেতে পারে, পুনরায় এই কার্যক্রমটা আবার শুরু হয়, সেটা নিয়েও আলোচনা আছে মালয়েশিয়াতে যারা বসবাস করতেছে, অবৈধদের কীভাবে বৈধকরণ করা যায়, অবৈধদের কিভাবে সহজে ভিসা করা যায়, কিংবা যারা ভিসা নিয়ে আসে কিন্তু তারা যাতে সহজে ভিসা পায় এবং ভিসা নেওয়ার জন্য 5,000-7,000 টাকা দিয়ে মাসকে মাস, বছরকে বছর ঘুরে এই হয়রানিটা যাতে না হয়, সেজন্য বাংলাদেশ থেকে আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে দু দেশের ব্যবসায়িক সুসম্পর্ক আরও যাতে বৃদ্ধি হয় এবং দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবে। আপনারা জানেন যে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ থেকে মাননীয় প্রবাসী কল্যাণ উপদেষ্টা যাওয়ার কথা ছিল। আমরা প্রথম 10 দিনে কিন্তু কয়েকটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে 7 তারিখ, 9 তারিখ এবং 11 তারিখ তিনটি গ্রুপ মালয়েশিয়া যাবে এবং 14-15 তারিখ মিটিংটা হবে। কিন্তু ঠিক 13 তারিখে আমরা চিঠির মাধ্যমে জানতে পারছি যে আমাদের জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসতেছেন বিদায় সেই প্রোগ্রামটি ক্যান্সেল করা হয়েছে এবং আগামী মাস অর্থাৎ চলতি এপ্রিল মাসের মাঝামাঝি সপ্তাহে মালয়েশিয়াতে যাওয়া হবে। সেই মাঝামাঝি যাওয়ার সেই একই সময় 7 তারিখ, 9 তারিখ ঠিকই দুটি টিম বাংলাদেশ থেকে গেছে এবং যে 11 তারিখে আমাদের মাননীয় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন স্যার মালয়েশিয়া গেছেন, আমি সেই তথ্য পেয়ে এবং আগে পরের টোটাল এই টিমের মিটিংকে লক্ষ্য করে ঠিক একই 12 তারিখে আমি মালয়েশিয়া গেছি এবং মালয়েশিয়া থেকে গতকালকে পর্যন্ত মালয়েশিয়া ছিলাম। সর্বশেষ তথ্য অনুযায়ী যেটা জানা গেল যে মালয়েশিয়ার যেমনি শ্রম সংকট, তেমনি মালয়েশিয়া বাংলাদেশের জন্য হাজার হাজার কোম্পানি প্রায় 3 থেকে 4 লক্ষ আবেদন করে রাখছে এবং অনেক আবেদনের পরিপ্রেক্ষিতে ডিমান্ড অ্যাপ্রুভালও পেয়ে গেছে। তো আমরা আশা রাখি যে 15 তারিখের আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টার ভ্রমণ বা এই অফিসিয়াল যাত্রা এবং মালয়েশিয়া থেকে 21 এবং 22 তারিখে যে বাংলাদেশের মিটিং হবে, এই 15 থেকে 22 তারিখের মধ্যে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল আলোচনা শেষ করে, প্রবাসীদের, রেমিডেন্স যোদ্ধাদের, প্রবাস খাতের সকল আলোচনা শেষ করে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনার অগ্রাধিকার দিয়ে এই শ্রম বাজারটা, বন্দর জায়গাটা খুলে দেবে এবং আমরা প্রবাস খাতে যারা কাজ করি আমরাও আমাদের এই কাজের জায়গা থেকে বেনিফিটেড হব। পাশাপাশি গত 3-4 বছর যাবৎ মালয়েশিয়া যেতে ইচ্ছুক, আটকে পড়া, মেডিকেল শেষ করা সকল কিছু নিয়ে আবার অপেক্ষমান যত যাত্রী আছে, প্রত্যেকেই তাদের স্বপ্নের বাস্তবতা এবং স্বপ্ন পূরণ হবে বলে সেই প্রত্যাশা আমরা করি। অনেকেই জানেন যে 18,000 কর্মীর অনেকেই বডি কন্ট্রাক্টে মালয়েশিয়া চলে গেছে, যারা ইতিমধ্যেই আনডকুমেন্টেড হয়ে গেছে, কারণ তাদের কোনো ডকুমেন্টস নাই, তারা ফেরারি আসামি হয়ে গেছে, তারা চোর হয়ে গেছে। কেন হয়েছে? তারা 3 লাখ 5 লাখ টাকা এজেন্সিকে দিয়ে কোনোভাবে মানে মাথা গোজার ঠাঁই নাই। এমত অবস্থায় আপনি বলেন প্রলোভনে পড়ে হোক, বুদ্ধি খাটিয়ে হোক, অথবা ভুল চিন্তা ভাবনা হোক, যেভাবেই হোক তার টাকা উঠানোর লক্ষ্যে কিছু লোক মালয়েশিয়া ইতিমধ্যে চলে গেছে, কিছু লোক সৌদি আরব সহ অন্যান্য অনেক দেশেই চলে গেছে, কিছু লোক তাদের টাকা তুলে নিয়েছে, কিছু লোক এখন পর্যন্ত টাকা ফিরেই পায়নি। আদৌ ফিরে পাবে কিনা, কবে পাবে তারও কোনো আগামাথা নাই। সবশেষ যোগ বিয়োগ মিলে এটাই আমরা আলোচনা করতে পারি যে যারা আটকে আছে, যে 18,000 ম্যান পাওয়ার হওয়া যাত্রী কিংবা ই ভিসা অ্যাপ্রুভাল হওয়া যাত্রী, প্রত্যেকে মানবতার জীবনযাপন করতেছে, প্রত্যেকেই অসহনীয়
যন্ত্রণা ভোগ করতেছে শুধুমাত্র ওই মালয়েশিয়া যাওয়া এবং কবে যাবে সেই অপেক্ষার দিন গুনতে গুনতে আজকে এ পর্যন্ত তারা আসছে। তো আমরা আশা রাখি এবং দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনার মাধ্যমে বাংলাদেশের শীর্ষস্থানীয় আমাদের কর্মকর্তা যারা আছেন, মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহকারে যারা আমাদের এই প্রবাস খাতের সাথে জড়িত আছে, প্রত্যেকেরই অনুরোধ করব যে প্রবাস খাতের সকল দেশ, যে যে দেশগুলোতে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো সম্ভব, প্রত্যেকটা দেশেই যেন বাজারগুলো খুলে দেওয়া হয়। আমরা জানি যে প্রবাস খাতের রেমিডেন্সের উপর ভিত্তি করেই বাংলাদেশের উন্নয়নটা হয়। তো এই শ্রম বাজারটা চালু রাখার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। আপনারা জানেন যে গত 3 দিন আগে বায়রা অর্থাৎ আমাদের ট্রাভেল এজেন্সি রিক্রুটিং এজেন্সির যে অ্যাসোসিয়েশনটা আছে, সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত 3 দিন আগে মানববন্ধন এবং স্মারকলিপি করা হয়েছে। কারণ আপনারা জানেন যে করোনার পরবর্তীতে ব্যবসায়িক দিক থেকে আমরা শ্রম বাজারে যারা জড়িত আছি আমরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত। তার মাঝে মালয়েশিয়ার বাজারটা কিছুদিন খোলা থাকলেও সেটা 101টি লাইসেন্স হওয়ার কারণে অনেকেই সমানভাবে ব্যবসা করার সুযোগ পায়নি। তো সেই সমানভাবে সুযোগ পাওয়ার জন্য আমাদের সরকার গত নভেম্বরে ব্যবসার করার জন্য সুযোগ তৈরি করে দিলেও আবার অদৃশ্যের শক্তির কারণে সেই বাজারটাও থমকে গেছে। তো আমাদের অনুরোধ যে এই বাজারটা মালয়েশিয়ার বাজার সহকারে সকল দেশের বাজার, বন্ধ বাজারগুলো খুলে দিয়ে প্রবাস খাতের আমরা যারা ব্যবসায়ী আছি আমাদেরও বাঁচার বা বেঁচে থাকার সুযোগ করে দেন। পাশাপাশি এই খাতে এবং এই শ্রম বাজারে যাওয়ার জন্য লক্ষ লক্ষ যুবক বেকার গ্রামে গঞ্জে ঘুরে বসে আছে, বেকারত্বের দিন গুনছে, তারাও তাদের বেকারত্ব দূর করে প্রবাসী হতে পারে, গর্বিত সদস্য হয়ে রেমিডেন্স পাঠিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার গর্বিত সদস্য হতে পারে, তাদের সেই সুযোগ দিতে হবে। আপনারা জানেন যে মালয়েশিয়াতে যে 5 লক্ষ লোক 22-24 সালে গেছে, একইভাবে 5 লক্ষ লোক অন্যান্য দেশেও 2 বছরে গেছে। ঠিক একই জায়গায় যদি বাংলাদেশের সেই শ্রম বাজারটা চালু থাকে, প্রত্যেক বছর বাংলাদেশ থেকে 5 লক্ষ শ্রমিক বিদেশে যেতে পারে, তো বাংলাদেশে কোনো বেকার থাকবে না। বাংলাদেশের অপরাধ যা আছে, এই নেশা বলেন, ছিনতাই বলেন, যত রকমের অনেক ধরনের অপরাধের সাথেই কিন্তু বেকার জড়িত। কারণ আপনারা জানেন যে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, অর্থাৎ যে যুবক, যে ভাই, যে প্রতিবেশী অলস থাকে, কোনো কাজ থাকে না, বেকার থাকে, সে সমাজের অন্য 10টা অপরাধের সাথে, 10টা নেশার সাথে জড়িয়ে যায়। আপনারা জানেন বর্তমান রাজনৈতিক বিভিন্ন কূটকৌশল, প্রতিহিংসা আছে। বেকার যুবক যে কোনো কারণে অপরাধে জড়িয়ে যেতে পারে, অথবা বেকার যুবককে যে কোনো লোক জড়াই দিতে পারে। এই ধারা থেকে বের হয়ে আসার জন্য আমি মাননীয় উপদেষ্টাকে অনুরোধ করব যে বাংলাদেশের সাথে সকল দেশের বন্ধ থাকা শ্রম বাজারটি যেন দ্রুত চালু করে দেওয়া হয়।